এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার।
এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নবপ্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের আমাদের বিষয় ঋতু পরিবর্তনে মাটির যত্ন। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি সৌরভ গুপ্ত চলে এসেছি নদিয়া জেলার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। সেখানে আমরা কথা বলবো প্রফেসর প্রশান্ত কুমার পাত্রর সঙ্গে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স। স্যার, প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাদের অনেক ধন্যবাদ। এবার স্যার, যদি সরাসরি প্রশ্নে চলে আসি, এই যে ঋতু পরিবর্তন, আমরা দেখছিলাম যে এতদিন প্রচণ্ড গরম ছিল, তারপরে আস্তে আস্তে এই যে বর্ষার আগমন ঘটছে, এর জন্য আমাদের যে মাটি, সেখানে কী কী পরিবর্তন হচ্ছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ঋতু পরিবর্তনের জন্য এই যে সবসময় যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাতে মাটির মধ্যে যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে মাটির কার্বন কন্টেন্ট, মানে কার্বনের পরিমাণ কমে যাওয়া। হাই টেম্পারেচারের জন্য সেখানে কি হয়, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হয়ে উড়ে যায়, তার মানে মাটিতে কার্বনটা কমে যায়। কার্বন হচ্ছে বলতে গেলে মেরুদণ্ডের মতো মাটির ক্ষেত্রে আর কি। তো এই জায়গাতে যখন বৃষ্টি শুরু হবে, তখন কি হবে, মাটির ভিতরে যে সমস্ত জীবাণু তারা যারা এতদিন পর্যন্ত প্রায় নির্জীব হয়েছিল, তারা আস্তে আস্তে জেগে উঠবে। তারা মানে প্রথমে তাদের ঘুমন্ত অবস্থা থেকে তারা জেগে উঠবে, এবং জেগে উঠলে তারা আবার ওই কার্বনের মধ্যে মিনারেলাইজেশন বলে ওটাকে। মিনারেলাইজেশন মানে হচ্ছে যে জৈব উপাদান থেকে অজৈব উপাদানে পরিবর্তন করা। আমাদের বিশেষ করে ট্রপিক্যাল জায়গাতে, মানে এই ক্রান্তীয় অঞ্চলের
মাটির ক্ষেত্রে এটা একটা বড় সোর্স বলা যেতে পারে, যেখান থেকে আমরা গাছের বিভিন্ন ধরনের খাদ্য উপাদান পেয়ে থাকি। তো এই জায়গায় যেহেতু ওই জীবাণুদের জন্য কার্বন যেহেতু দরকার, সেই জন্য যদি আমরা প্রথমেই বলি যে এর কী করে আমরা সুরক্ষাটা করব, সেক্ষেত্রে যদি আমরা মাটিতে কার্বন যোগ করতে পারি, কীভাবে করবো, আমরা বিভিন্ন ধরনের জৈব সার প্রয়োগ করতে পারি। যেমন আমরা ফার্মিয়ার্ড ম্যানিওর মানে খামার জাতীয় সার, বা আমরা কম্পোস্ট দিতে পারি, বা ভার্মি কম্পোস্ট দিতে পারি, বা বিভিন্ন ধরনের সবুজ সার আমরা ব্যবহার করতে পারি। সবুজ সার তো বাড়ির থেকে এখন তো তৈরি করা সম্ভব হচ্ছে না, যেহেতু টাইম চলে এলো, বর্ষা আমাদের তো নেমে যাবে, তাহলে সেক্ষেত্রে আরেকটা ফসল ওইখানে তৈরি করার মতো এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, কিন্তু ছিল। যদি আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে ওখানে কিছু কলাই জাতীয় গাছ, যেমন সেটা হচ্ছে মুগ হতে পারে, এবং কালো কলাই যেটা বিড়ি কলাই বলি, সেটা যদি আমরা করতে পারি, মুগ বিন অ্যান্ড ব্ল্যাক গ্রাম, এটা যদি আমরা করতে পারতাম, কারণ এইগুলো কিন্তু এই জায়গার মাটির জন্য, বিশেষ সাউথ চব্বিশ পরগনাতে, যেখানে আমি যদি সুন্দরবন এরিয়ার কথা বলি, সেটা হচ্ছে কোস্টাল এরিয়াটা পুরোটাই সমুদ্রের জল দিয়ে সেবিত হয়, মানে সমুদ্রের জল সেখানে উঠে যায়। এই যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি বন্যা হয়, সেক্ষেত্রে জল উঠে যায়, এবং সেই জল উঠে যাওয়ার জন্য ওখানে মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পায়। তো এই মুগ এবং কলাই এই দুটো কিন্তু লবণাক্ত মাটিতেও কিন্তু জন্মাতে পারে। সেটা আমরা করতে পারতাম যদি আমরা মার্চ এপ্রিল মাসে লাগাতে পারতাম। এখনও করা যাবে যদি আমরা যে সমস্ত জায়গাতে ধানের চাষ হয় না, উঁচু জায়গাতে, যেমন পশ্চিমাঞ্চলটা, সাউথ দক্ষিণ চব্বিশ পরগনায় 3 ধরনের মাটি আছে মূলত। একটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র পলি মাটি, আর একটা হচ্ছে কোস্টাল এরিয়াতে যে জায়গাগুলো আছে, যেমন সুন্দরবন বেল্ট, সেই জায়গাগুলোতে লবণাক্ত মাটি, সেটাও কিন্তু ওই পলি মাটিই। আর একটা আছে পশ্চিমাঞ্চলের দিকে আছে, এটার পশ্চিম দিকটাতে আছে লাল এবং কাঁকুরে মাটি অঞ্চল। সেখানকার এই সমস্ত জায়গাগুলো যেখানে জলের ব্যবস্থা নেই, বা যেখানে ধান চাষ করা যাবে না, জল জমে না, সেখানে কিন্তু আমরা কলাই চাষটা করতে পারি। জুন মাসে আমরা যদি লাগাই, তাহলে সেপ্টেম্বর মাসে সেটা হারভেস্ট হয়ে যাবে, যদি আমরা কলাই এবং মুগ চাষ করতে পারি। এটা একটা রাস্তা, মানে কীভাবে মাটির জৈব উপাদানের পরিমাণটা বৃদ্ধি করা। মাটির জৈব উপাদানের পর যদি আমরা বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য সমস্যাগুলো প্রায় সমানভাবে কিন্তু সেটাকে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো এইটা একটা ব্যাপার। আর যেটা হয়, বন্যা হলে দুটো জিনিস হতে পারে, একটা লাভের দিক আছে, একটা ক্ষতির দিক আছে। লাভের দিকটা কোথায়, যে পলিমাটি অঞ্চল যেগুলো আমি যেটা বললাম, উত্তরাঞ্চলের যে গঙ্গা ব্রহ্মপুত্র পলিমাটি যেখানে বললাম, সেখানে যদি বন্যা হয়, তাহলে বন্যার ফলে অনেক পলি জমা হবে ওখানে, তার মানে মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়, সেখানে ক্ষতি কিছু হয় না। যদিও একটা সিজনের সময় কিছুটা সময় তাদের হয়তো দেরি হতে পারে, কিন্তু সেইখানে কিন্তু ফসল ভালো হয়। আর 2 নম্বর যে জায়গাটা বলছি, যেখানে এই লবণাক্ত অঞ্চল যেটা, মানে যেটা আমাদের কোস্টাল এরিয়া, সেখানে যদি বন্যা হয়, ওখানে কি হয়, যে সমুদ্রের থেকে জলটা যাতে মাটিতে ঢুকতে না পারে, তার জন্য বাঁধ দেওয়া থাকে। সেই বাঁধ যদি ভেঙে যায়, আয়লার সময় যেমন আমরা দেখেছিলাম, সেখানে কি হয়েছে, প্রচুর পরিমাণে সমুদ্রের জল ঢুকে গেছে, এবং অনেক উপর দিকে সন্দেশখালী পর্যন্ত এদিকটা উঠে এসেছে অনেক জায়গাতে। ওই সময় আমরা আয়লার পরে আমরা কিছু মাটি ওখান থেকে কালেক্ট করে নিয়েছিলাম, উঁচু জায়গা নিচু জায়গা থেকে, তাতে আমরা কিছু আমরা গবেষণা করেছিলাম। ক্রপ গ্রো করার মতো অবস্থা সেখানে ছিল না, কারণ এত লবণাক্ততা বেড়ে যায়। কিন্তু অন্যান্য পরিবর্তনগুলো আমরা দেখেছিলাম। সেখানে কি হয়, মাটির ক্ষতি হয়। সেই জায়গাগুলোতে বাঁচার উপায় কী আছে? এখানে তো আবার ভালো হলো, যেটা আপনার উত্তরাঞ্চলের যে পলিমাটি অঞ্চল, সেখানের জন্য ভালো হলো। আবার ওই যেটা আমাদের সামুদ্রিক এলাকায় যেগুলো, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্ষতি হলো। এই ক্ষতিগুলোতে বাঁচার কী উপায় আছে? ক্ষতিগুলোতে বাঁচতে গেলে আমার প্রথম কথা হচ্ছে ওই বাঁধগুলোকে ঠিকঠাক রাখতে হবে, যাতে সমুদ্রে জল না ঢুকে। এখানে জলের ব্যবস্থা নেই, মানে ভালো জলের ব্যবস্থা নেই, তাহলে সেখানে কী করতে হবে, আমাদের বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, ওখানে আমরা কিছু ফসলের পরিবর্তন করতে হবে, মানে বিভিন্ন ধরনের ফসল চক্রের পরিবর্তন হবে, সেখানে আমরা সিমি জাতীয় ডাল জাতীয় ফসলের চাষ করতে হবে সেখানে, তাহলে মাটির উর্বর শক্তি বাড়বে, জীবাণুগুলো ঠিকঠাকভাবে থাকবে। আরেকটা হয়, ওখানে কি, যদি আমার সেই সম্ভাবনা না থাকে, যদি জল আমি ধরে রাখতে না পারি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড, মানে এটা সুষম ফার্মিংয়ের দিকে যাওয়া উচিত। সেখানে চাষের সঙ্গে সঙ্গে পশুপালন, সেখানে অ্যাকুয়াকালচার মানে মাছের চাষ হতে পারে, এই সমস্তগুলো আমরা করতে পারি ওখানে। আর একটা জিনিস করতে পারি এখানে, অ্যাগ্রো ফরেস্ট্রি। এইসব জায়গাগুলোতে অ্যাগ্রো ফরেস্ট্রি মানে কি, জমির আলের উপরে সেখানে বড় গাছ থাকলো বা মাঝারি গাছ থাকলো, এবং ভিতরে জমিতে ফসল থাকলো, তাহলে কী হবে, ওখান থেকে একটা পাতা পড়বে, সেই পাতা পড়লে জমির উর্বর শক্তি বৃদ্ধি পাবে, পাতাটা যদি পচে যায় ওখানে। আর 2 হচ্ছে, ওখান থেকে জ্বালানি পেতে পারি আমরা, কাঠ পেতে পারি আমরা ওখানে। আর একটা জিনিস হয়, যেটা সবচেয়ে আমি যদি বড় প্রেক্ষিত ধরি, তাহলে ওখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সিকুয়েস্ট্রেশন, মানে কার্বন ডাইঅক্সাইডের বন্ধ নয়, মানে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, যে জন্য আমরা ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, জলবায়ু পরিবর্তনের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার হয় যদি আমরা এই অ্যাগ্রোফরেস্ট্রি কাজটা করতে পারি আর কি। এগুলো ব্যাপারে আর কি চাষিদের ভালো করে বোঝাতে হবে, আর এক্সটেনশনটা খুবভাবে দরকার। মানে এই জায়গাটাতে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এজেন্সিসগুলো যদি তারা যদি কাজ করে, তারা যদি চাষিদের ঠিকঠাকভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে কিন্তু এই অবস্থা থেকে অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো। মানে ফার্মারদের যে দৈন্য দশা, সেখান থেকে কিছুটা তাদের ইনকাম বাড়ার একটা ব্যবস্থা হতে পারে। এগুলো হচ্ছে মূল জিনিস। আর কি করতে পারি আমরা এই সমস্ত জায়গাগুলোতে, যা আমি যদি সুন্দরবনে রাখবো, কারণ এটা হচ্ছে এটা মেজর এরিয়া দক্ষিণ চব্বিশ পরগনাতে, 13টা ব্লক আছে এখানে, 29টা ব্লক, 13টা ব্লক এখানে।
তো এখানকার যেটা সমস্যা হয়েছে আয়লার সময়টাতে, নর্মালি কি আমরা বলি এইসব জায়গায় মাটিগুলো লবণাক্ত, কিন্তু এখানে কোনো পিএইচের কম নেই, মানে অম্লতা ওখানকার নেই। কিন্তু কী হয়েছে, এই জায়গাগুলোতে আয়লার জল ঢোকার সময় প্রচুর পরিমাণে সমুদ্রের জল ঢুকেছে এবং সেখানে কিন্তু অ্যাসিডিটি তৈরি হয়েছে। আচ্ছা, অ্যাসিডিটি তৈরি হয়েছে কারণ ওখানে প্রচুর আয়রন সালফাইড থাকে জলের মধ্যে। সেই আয়রন সালফাইড যখন অক্সিডাইজ করে, ব্যাকটেরিয়া যখন ওটাকে ভাঙে, তখন সেখানে অ্যাসিড তৈরি হয় এবং অ্যাসিড তৈরি হওয়ার জন্য সেখানে অ্যাসিডিটি তৈরি হয়েছে। মানে ওই জায়গাগুলোতে জল না দিয়ে, জলের মধ্যে ডুবিয়ে নিয়ে রাখে, সাবমার্জ কন্ডিশন না হলে সেখানে অন্য কোনো চাষ করাই যাবে না, এত তার অম্লতা বেড়ে যায়। সেটা একটা ব্যাপার আছে। তো সেই জায়গাগুলো তখন আমাদের ওই ধান চাষ করতে গেলে সেখানে কিছু সহিষ্ণু জাত আছে, সেগুলো করতে হবে। আমরা সেখানে কিছু, আমি কতগুলো ভ্যারাইটি কথা বলি, যেমন ধানের ক্ষেত্রে কি স্বর্ণ সাবওয়ান, এটা হচ্ছে ফ্লাড টলারেট করতে পারে, যেখানে জল জমে থাকবে, বেশি পরিমাণ জল জমে থাকবে, সেখানে কিন্তু ধানটা হতে পারে। আর একটা হচ্ছে যেমন ধরুন লুনিশ্রী, এটা হচ্ছে আরও অনেক ভ্যারাইটি এখন বেরিয়েছে। লুনিশ্রী হচ্ছে এটা স্যালিনিটিকে, মানে লবণাক্ততাকে তারা করতে পারে। আর একটা ভ্যারাইটি এখন নতুন বেরিয়েছে CSR 60, এটা স্যালাইন সয়েলে কিন্তু এটা করতে পারে। এটা একটা জিনিস। আর একটা করতে পারে যেমন মিলেটস। এখন তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর মিলেটের উপর প্রচুর জোর দিচ্ছে। ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য মিলেটও হয়েছে গত 1-2 বছর আগে। তো সেই জায়গায় মিলেটের চাষটা করা যেতে পারে। মিলেট কী করা যেতে পারে, বাজরা করা যেতে পারে, রাগি করা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে পার মিনিট এবং ফিঙ্গার মিলেট। আর পালসের মধ্যে মুগ এবং কলাই বললাম, এটা করতে পারে এখানে আমরা। আর একটা করতে পারে বিভিন্ন ধরনের তৈলবীজ, তৈলের মধ্যে তিলটা কিন্তু ওখানে স্যালাইন সলে কিন্তু হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যেটা তিলের মধ্যে আছে যে মাস্টার্ড, মানে সর্ষের চাষ করা যেতে পারে, এটাও কিন্তু করা যায়। আবার বিভিন্ন ধরনের সবজি চাষ করা যেতে পারে উঁচু জায়গাগুলোতে, যেখানে জল দাঁড়ায় সেখানে আমরা সবজি চাষ করতে পারি। সবজির মধ্যে ভিন্ডি এবং বেগুন এরা কিন্তু ভালো ওই স্যালাইন সলের মধ্যেও কিন্তু এরা হয়। আর টমেটো, হাইব্রিড টমেটো আছে কিছু কিছু ভ্যারাইটি, তারা কিন্তু এই স্যালাইন কন্ডিশনও কিন্তু হয়। আর বারুইপুর ওই অঞ্চলে, সাউথ চব্বিশ বারুইপুর পেয়ারা তো খুব বিখ্যাত, সেক্ষেত্রে পেয়ারা এবং আম, পেঁপে এবং লিচু এগুলো কিন্তু ওখানে করা যেতে পারে, এই সমস্তগুলো আর কি। আর একটা করা যেতে পারে বিভিন্ন ধরনের টিউবার ফসল, মানে মিষ্টি আলু, রাঙা আলু, সেটা করা যেতে পারে। আর একটা জিনিস যেটা সাউথ চব্বিশ তো খুব প্রচুর পরিমাণে বিক্রি হয়, সেটা হচ্ছে কচু। এই কচুটাও কিন্তু এই ধরনের সয়েলের মধ্যে করা যেতে পারে। কচুর আরেকটা ব্যাপার আছে আমি বলি, সাউথ চব্বিশ ডিস্ট্রিক্টের একটা বড় প্রবলেম হচ্ছে এখানকার আর্সেনিক সমস্যা, আর্সেনিক জলে এবং মাটিতে আর্সেনিক সমস্যা। সেই জায়গাতে কিন্তু কচু কিন্তু প্রচুর পরিমাণে আর্সেনিক নিতে পারে। তাই সেই জায়গাতে আবার দেখতে হবে যে সব জায়গাতে আর্সেনিকের প্রবণতা আছে, সেখান থেকে কিন্তু কচু চাষ করলে ফুড চেনের মধ্যে দিয়ে কিন্তু মানুষের শরীরে প্রচুর পরিমাণে আর্সেনিক ঢুকে যেতে পারে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝবো কী করে যে কোন মাটিতে আর্সেনিকের প্রবণতা বেশি আছে? এইটা তো একটা খুব সফিস্টিকেটেড ব্যাপার, এটা তো অ্যানালিসিস না করলে তো বোঝা যাবে না। কিন্তু CGWB এরা এবং PHE ডিপার্টমেন্ট এরা কিন্তু জলের অনেক করেছে। জলের কিন্তু বিভিন্ন জায়গাতে কোন জলে কী পরিমাণ আছে, আমরা 2-1টি জায়গাতে করেছি। আমি ওখানে কাজ করেছিলাম, বারুইপুরে করেছিলাম। তো সেখানে আমরা কিছু জায়গাতে করেছি। আর্সেনিক সব জায়গাতে নেই, কিছু কিছু জায়গাতে আছে। সেই জায়গাগুলোতে মোটামুটি লোকে জেনে গেছে এখন, এবং PHE প্রচুর, এই জন্য ওদের ওয়েবসাইট থেকে জানা যাবে কোন কোন জায়গাতে টিউবওয়েলের মধ্যে আর্সেনিক আছে যেখানে। আর টিউবওয়েলে যদি আর্সেনিক থাকে, সেই আর্সেনিক সমৃদ্ধ জল যখন চাষের কাজে ব্যবহার করা হবে, তখন সেই জায়গাতে কিন্তু আর্সেনিক কিন্তু আরও বেশি, সয়েলেও কিন্তু সেখানে বেড়ে যাবে এখানে। তো সেখানে উপায় হচ্ছে কি, সেখানে আমরা যে সমস্ত ফসলে খুব বেশি পরিমাণে জল লাগে, সেখানে কিন্তু আমরা আর্সেনিকের ওই জায়গাতে করবো না। সেখানে আমরা যে সমস্ত ফসলে জল কম লাগে সেই সমস্ত ফসলের চাষ করবো। সেখানে ধান চাষ না করে সেক্ষেত্রে আমরা গম করতে পারি, সেখানে আমরা ওট করতে পারি, বার্লি করতে পারি। ওট বার্লি এখন খুব দামি, করা যেতে পারে। বা এই যে আমি যে মিলেটের কথা বললাম সেটা করতে পারি। আমরা বিভিন্ন ধরনের ভেজিটেবল করতে পারি, আমরা সেখানে এটা করা যেতে পারে। তো এইটা মোটামুটি আমি যদি বলি, ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে আর্সেনিকের প্রভাবটাও কমছে, বাড়ছে। তার কারণ যেহেতু আমরা মাটির থেকে জল তুলছি, সেই জন্য এটা ক্লাইমেট চেঞ্জের যেই ফসল একটা জল মাটির থেকে তুলছি, সেই জলটা ধীরে ধীরে প্রচুর পরিমাণে আর্সেনিকগ্রস্ত হয়ে যাচ্ছে। ওটার আরও অনেক বড় ব্যাপার আছে, ওটা আলোচনা করতে অনেক সময় লেগে যাবে, তো আমি ওটার মধ্যে যেতে চাইছি না। মানে আমরা যদি মাটির থেকে জল তুলি, তাহলে ধরে নেওয়া যায় যে ভূগর্ভস্থ জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ বাড়ে, এবং সেই জলটা যখন চাষের কাজে ব্যবহার করি, যখন চাষ করি, তখন মাটির মধ্যেও সেই আর্সেনিকটা আস্তে আস্তে বাড়তে থাকে। মানে প্রথমে তো আর্সেনিকের জন্য মাটি একটা ফিল্টারের কাজ করে, কিন্তু পরবর্তীকালে কি হয়, মাটি নিজেই একটা সোর্স হয়ে যায়, সেকেন্ডারি সোর্স হয়ে যায়। স্যার, বলছিলাম যে আপনার কথা প্রসঙ্গে বারবার আয়লা চলে আসছিল, এবং পরবর্তীকালে দেখেছি যে আমফানও এসেছে, এবং খুব সম্প্রতি রেমাল এসেছে। এবারে এই রেমালের প্রভাব সেটা ওই মাটির উপরে কতটা পড়েছে? এটা নির্ভর করবে, সবটাই নির্ভর করবে কতটা জল সমুদ্রের থেকে উঠেছে কি ওঠেনি। যদি সমুদ্রের জল যদি মাটিতে ঢুকেছে, যদি জমিতে ঢুকেছে, সেই জমি খারাপ হবে, সেখানে লবণাক্ততা বাড়বে। এবং লবণাক্ততা বাড়লে কী হবে, প্রধান সমস্যাটা হচ্ছে সেখানে ফসলই চাষ করা যাবে না। লবণের মাত্রা অনুযায়ী, ওটা লবণের মাত্রা কম বেশি তো হতে পারে। যেমন আয়লাতে ব্যাপক ক্ষতি হয়েছিল, কিন্তু আমফানে বা রেমালে তো সেরকম অতটা ক্ষতি হয়নি। যেটা তোমার আয়লাতে হয়েছিল, ওই বাঁধগুলো ভেঙে গেছিলো, তার জন্য প্রচুর পরিমাণে সমুদ্রের জল ঢুকেছিল মেনল্যান্ডের মধ্যে।
রেমালে যদি সেরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একই রকম প্রভাব পড়বে। এবং এটা করতে গেলে, এই প্রভাবটা এড়াতে গেলে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেখানে হচ্ছে মিষ্টি জল দিয়ে, মানে সাধারণ সুপেয় জল দিয়ে সেই লবণটাকে মাটির নিচে পাঠাতে হবে, ব্লিচিং করাতে হবে। সেটা তো সম্ভব নয়, কোথায় জল পাবো? এটা হচ্ছে প্রধান সমস্যা আর কি। একই রকম সমস্যা ওখানেও হতে পারে। আচ্ছা, আর যদি আমরা দেখি যে অতিরিক্ত বৃষ্টি, এটার কি কোনো প্রভাব মাটির ওপরে পড়ে? অতিরিক্ত বৃষ্টি মাটির উপর প্রভাব তো ফেলে অবশ্যই। অতিরিক্ত বৃষ্টির সঙ্গে সঙ্গে অনেক মাটির মধ্যে যে সমস্ত বেসিক যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো, যেমন ক্যালসিয়ামের মাটির নিচে চলে যায়। বিভিন্ন ধরনের আরও নাইট্রোজেনের বিভিন্ন অংশ তারা মাটির নিচে চলে যায়, লিচিং করে চলে যায়, জলের সঙ্গে তারা নিচে চলে যায়। সেক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। যেমন যদি আমার যে জায়গাটাতে আমাদের প্রচুর পরিমাণে চাষ করি, ইন্টেন্সিভ কাল্টিভেশন হয়, সেক্ষেত্রে যদি আমরা নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার তো আমরা করেই থাকি। সেক্ষেত্রে কী হবে, নাইট্রোজেনের একটা পার্ট নাইট্রেট, সেই নাইট্রেটটা ভূগর্ভস্থ জলের মধ্যে চলে যাবে। ভূগর্ভস্থ জলের মধ্যে চলে গেলে নাইট্রেটের একটা বড় যেটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি হয়, ওটাকে বলে ব্লু বেবি সিনড্রোম বলে, শুনে থাকবে, মেথানোগ্লোবিনেমিয়া। তো সেখানে এইটা হতে পারে কিন্তু যদি ভূগর্ভস্থ জলের মধ্যে নাইট্রেট চলে যায়। এছাড়াও কিন্তু অনেক গাছের যে খাবার আছে সেগুলো কিন্তু মাটির নিচে চলে যাবে যদি বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে। তবে একটা সুবিধা আছে কি, এখানে মাটির ক্লে কন্টেন্টটা যথেষ্ট ভালো, সেজন্য কম হবে, কিছুটা, অত বেশি হবে না। আর এই যে আবহাওয়ার একটি খামখেয়ালি ভাব, এবার সেখান থেকে মাটিটাকে উর্বর রাখার জন্য বা আরও ভালো যাতে স্বাস্থ্য থাকে মাটির, তার জন্য যারা কৃষকরা আছেন তারা কি কি আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারেন? এই সমস্যাটা এতটাই কি বলবো, আদিম টাইপের বলছি। আদিম বলছি এই জন্য যে এই সমস্যাটা মানুষের লোভের ফসল মানে আমরা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে নিঃসরণ করেছি, সেটা গাড়ি হোক, ইন্ডাস্ট্রি হোক, যেভাবেই হোক। এবং সব বড় কথা, গাছ কেটে ফেলা। একটা গাছ সারা বছর যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড জমা করে, সেই গাছটা যদি আমি কেটে দিই তাহলে কার্বন ডাইঅক্সাইডের বাতাসে ঢুকবে। এইটা করতে গেলে প্রথমে আমাদের তো ওই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমাতে হবে। কী করে কমাবো আমরা? আর যদি আলাদা অন্য রাস্তা ধরি তাহলে আমাকে কি করতে হবে, যে মাটিতে উপকারী জীবাণু আছে, তারা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডও কিন্তু তারা সংগ্রহ করে, কার্বন ডাইঅক্সাইড তারা কিন্তু বাতাস থেকে নেয়। তাহলে আমাকে সেই সমস্ত মাইক্রো অর্গানিজম, জীবাণু যাতে মাটিতে বেশি পরিমাণে হয় তার ব্যবস্থা করতে হবে। কী করে করবো আমরা? তার জন্য আমরা করতে হবে আরও ওইখানে মাটিতে জৈব সারের ব্যবহার করতে হবে। জৈব সার ব্যবহার করলে কী হবে, জীবাণুর পরিমাণ বাড়বে, তখন তারা বাতাস থেকেও কার্বন ডাইঅক্সাইড নেবে কিন্তু। ঠিক আছে, এটা একটা করা। গাছ লাগাতে হবে প্রচুর। তার জন্য আমি অ্যাগ্রোফরেস্ট্রির কথাটা বেশি করে বললাম, যেহেতু আমাদের এখানে পশ্চিমবাংলায় বেশ করে ফ্র্যাগমেন্টেড হোল্ডিং, তো ছোটো ছোটো জোত, সেখানে কোনো চাষি কিন্তু ওই গাছ লাগিয়ে যার জায়গা নষ্ট করতে পারবে না। আমি নষ্টই বলছি সেই ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে নষ্ট যদিও নয়, লং টার্মে তো নষ্ট নয়, কারণ লং টার্মে সেখানে তো কাঠের দাম পাবে অনেক বেশি। সেই জন্য আমি বলছি যে যদি অন্তত জমির পাড় আল দিয়ে যদি তারা গাছ লাগায়, তাহলে অনেকটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু ওখান থেকে সংরক্ষণ করতে পারবে। এটা একটা মেন জিনিস। আর ওই যে বললাম ইন্টিগ্রেটেড ফার্মিং পদ্ধতি যদি করা যায়, সেক্ষেত্রে আমি প্রথম কথা জৈব সার দেবো কোথাতে? এই জৈব তো নেই, মানুষের ঘরে তো গবাদি পশু নেই, সেই জায়গাটা আনতে হবে। আমাদের আর্থসামাজিক অবস্থার জন্য লোকে কিন্তু গরু চাষ করতে পারে না, কেন একটা গরুকে মেনটেন করতে গেলে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ লাভটা কিন্তু চাষি করতে পারে না। তার জন্য লোকের ঘরে কিন্তু গরু বেশিরভাগ ক্ষেত্রে নেই, খুব কম আছে। এইটা যদি বাড়ানো যায় সেই জায়গাতে কিন্তু করা যেতে পারে যে আমরা জৈব সারের ব্যবহার করতেই হবে। আর একটা ব্যবহার করতে, যেটা হচ্ছে আমি বললাম যে বিভিন্ন ধরনের যে শস্য পর্যায়ের পরিবর্তন করতে হবে। সেখানে শস্য পর্যায়ে এমন কিছু ফসল রাখতে হবে যারা কিন্তু মাটিতে জৈব পরিমাণ বাড়াবে। একটা কথা আছে, রাফ এস্টিমেট একটা আছে, যে গাছ যতটা ফটোসিনথেসিস করে, মানে খাবার যতটা তৈরি করে, তার অন্ততপক্ষে 10 থেকে 30% জমিতে ফেরত দেয়। আমাদের মতো নয়, আমরা প্রকৃতি দিতে জানি না কিছু। আমি অবাক হবে শুনলে, আমি একবার দেখেছিলাম যে আসছিলাম তখন ঝাড়গ্রাম থেকে, এখানে দেখছিলাম যে এখানে জমিতে ধানের যে গোড়াটা না, ধান কাটার পরে যে গোড়াটা থাকে সেটা অনেকটা বড় বড়। আমি খুব খুশি হয়েছিলাম যে এটা মাটিতে অন্তত জমা হবে। এক মাস পরে দেখছি সেখানে কিচ্ছু নেই, সব গোড়া দিয়ে কেটে নিয়ে চলে গেছে জ্বালানি করার জন্য। মানে মানুষকে কিছুটা অন্তত প্রকৃতির জন্য রেখে দিতে হবে। মানে যে পরিমাণ আমরা মাটি থেকে নিচ্ছি তার কিছুটা তো তাকে ফেরত দিতে হবে। এই ফেরত না দেওয়ার জন্য যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, মানে জমিতে প্রচুর পরিমাণে জৈব সার এবং আমাদের যে ক্রপ রেসিডিউস, মানে যেটা আমরা বলছি উদ্ভিদের ফসলের যে অবশিষ্টাংশ যেটা আমরা খাই না, সেটা অন্তত মাটিকে ফেরত দিই আমরা। এটা না করলে কোনো রাস্তা নেই। আমাদের বিভিন্ন ধরনের রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে কিছু জীবাণু সারের ব্যবহার করতে হবে, তাহলে তারা কিন্তু বাতাস নাইট্রোজেন করতে পারবে, কার্বন সংগ্রহ করতে পারবে এবং মাটির উর্বরতা শক্তি সেখানে বাড়বে, জল ধারণ ক্ষমতা বাড়বে, সেখানে বিভিন্ন খাদ্য উপাদানের পরিমাণ বাড়বে। কেন মাইক্রোব ছাড়াই তো খাদ্য উপাদানকে মাটিতে গাছের গ্রহণযোগ্য অবস্থাতে নিয়ে আসে। এইটা করার দরকার আছে। যে কৃষকটি বসে আমাদের এখন শুনছেন,
এবার সেই ক্ষেত্রে তাদের আশপাশে কোথাও কি তারা যেতে পারে যেখানে গিয়ে তারা এই ইনফরমেশনগুলো আর খুব সহজে পেয়ে যাবে, বা তার যদি কোনো অসুবিধা থাকে তাহলে সবার আগে সেই পার্টিকুলার একটি অফিস বা কোনো একটি জায়গায় গিয়ে সে সঠিক ইনফরমেশনগুলো পেতে পারবে? আর আপনি যেটা বললেন যে এই যে দূষণের কথা, এটাও তো অনেক সময় অজান্তেই করে ফেলা হয়, তো এটার ক্ষেত্রেও কি কোনো রকম কোনো বিষয় আছে যার মাধ্যমে একজন কৃষক তিনি জানতে পারবেন যে এরও কী কী কুফল আছে, তারপরে সে হয়তো পরবর্তীকালে সেটা নাও করতে পারে? একদম ঠিক কথা। এই জন্য আমি খুব সহজে বলছি, যেটা মানে চাষিরা যে ভাষাটা বুঝতে পারবেন, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এখানে সেই আমাদের আদিম যুগে যে অর্গানিক নির্ভর চাষ ছিল তার একটা সামঞ্জস্য আনতে হবে। এই রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে জৈব সারের একটা মিশ্রণ ঘটাতে হবে, যাতে করে দুরকম কাজে হয়, লাঠিও ভাঙবে না, সাপও মরবে না, মানে আমার ফসলের উৎপাদনও কম হবে না, আমার সেই সঙ্গে সঙ্গে মাটিটাকে আমরা রক্ষা করতে পারবো। এই জায়গায় করতে গেলে জৈব সারের প্রচার কিন্তু করতে হবে। আর একটা যেটা সহজে করা যায় সেটা হচ্ছে জমির যে ফসলের অবশিষ্টাংশ সেটাকে আমরা যদি না পুড়িয়ে যদি আমরা কম্পোস্ট তৈরি করতে পারি। এখন ভার্মি কম্পোস্টের জন্য প্রচুর জায়গাতে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারা ভার্মি কম্পোস্ট তৈরি যদি করতে পারেন এবং সেটা যদি জমি দিতে পারেন তাহলে খুব ভালো হবে। আরেকটা জিনিস আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা কল্যাণী মিউনিসিপ্যালিটিতে ঘরে ঘরে ক্যাম্পেইন করেছিলাম যে তারা যে সমস্ত ঘরের যে বর্জ্য, সেটা তরকারি খোসা হতে পারে, ডিমের খোলা হতে পারে, মাছের কাঁটা হতে পারে, তার সঙ্গে প্লাস্টিক হতে পারে, মেটালিক জিনিস থাকতে পারে, কিছু মেডিকেল ওয়েস্ট হতে পারে, এইগুলো যদি তারা প্রথম থেকে আলাদা করে দেয়, মানে এটা সব জায়গাতে এখন চলছে হচ্ছে যে সেগ্রিগেট করে দেওয়া, মানে আমি যে সমস্তগুলো পচে যাবে সেইগুলোকে আলাদা রাখলাম, এই আলাদাগুলোকে যে পচিয়ে আমি সার তৈরি করি, সেটা কিন্তু একটা প্রান্তিক চাষির ক্ষেত্রে কিন্তু সেটা বড় একটা সোর্স বলতে পারি আমি, করা যেতে পারে, এটা করতেই পারে তারা। তো আরেকটা হচ্ছে সরকারের প্রচুর জনকল্যাণমূলক কর্মসূচি আছে এবং কাছেই কৃষকদের জন্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচারের অফিস আছে, এডিএ অফিস আছে, তাদের আন্ডারে গ্রামে গ্রামে কাজ করার জন্য কেপিএস আছে, কৃষি প্রযুক্তি সহায়ক আছে। যদি চাষি ভাইরা নিয়মিতভাবে যদি এই এডিএর সঙ্গে যোগাযোগ করেন, তারা যথেষ্ট সাহায্য করার মানসিকতা নিয়ে থাকে, তাদের কাছে গেলে কিন্তু তারা এই সমস্ত সমস্যাগুলো সম্পর্কে তাদের একটা অবহিত করতে পারবে এবং আমার মনে হয় চাষি ভাইদের ক্ষেত্রে সেখানে কোনো রকম অসুবিধা হবে না, তারা এটা জানতে পারবে। আর বিভিন্ন ধরনের সরকারের যে সমস্ত স্কিমগুলো আছে সেই স্কিমগুলো যদি তারা অ্যাভেল করতে পারে, যদি নিতে পারেন তারা, আমার মনে হয় চাষি ভাইদের সর্বাঙ্গীন উন্নতি হবে এবং দেশেরও ফসল উৎপাদনের ব্যাপারটাতে অনেক বেশি অগ্রগতি বাড়বে। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হবে কি, আমরা এই যে এখন যে জলবায়ু পরিবর্তনের যে সমস্যাটা আমরা ভুগছি, সেখান থেকে আস্তে আস্তে আমাদের কিছুটা হলেও আমরা কিন্তু সেটা সুরাহা করতে পারবো, এটা আমার আশা আছে আর কি। এই আশা নিয়ে আজকের মতন এই আলোচনাটা শেষ করতে হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ঋতু পরিবর্তনে মাটির যত্ন। এ বিষয়ে কথা হলো এতক্ষণ নদিয়া জেলার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স, ডক্টর প্রশান্ত কুমার পাত্রর সঙ্গে। আপনাকে স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আশা করছি যারা এখন স্যারের কথা শুনলেন তাদের কিছুটা হলেও উপকার হবে। অনেক ধন্যবাদ তোমাকেও সৌরভ, এই প্রোগ্রামটাতে থাকতে পারে আমার ভালো লাগছে। সবাইকে নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে
এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz, Community Radio, Jadavpur University.